আবার ওই চতুর্থবারের জন্য তৃণমূল সরকার আসে, তাহলে আপনি কি করবেন? যেহেতু আপনি 30 বছর ধরে বিদেশেই ছিলেন, তাহলে কি আবারও সেই বিদেশেই ফিরে যাবেন? আপনি আমার লিড দিচ্ছেন আমি পালাবো কিনা? আমি পালিয়ে যাবার লোক নই। এইখানে গিয়ে একবার গ্রামে গিয়ে সন্দেশখালির কেসটা দেখার পরে কেউ বাণিজ্য করবে তোমার মনে হয়? সৌরভ গাঙ্গুলিকে কেমন লাগে আপনার? নট এ ট্রান্সপারেন্ট ক্যারেক্টার। ব্যাটিংটা আমি ঠিক ভুলে গেছি, ব্যাটিং এককালে নিশ্চয়ই ভালো করতেন, জামা খুলে উড়িয়েছেন লর্ডস, বিজেপির সঙ্গেও খুব ক্লোজে এসে তখন হার্ট অ্যাটাক হয়ে গেল বা দেবী সেটি দেখতে চলে আসলো, এসব নটঙ্কি অনেক হয়েছে। আমি তোমার চরিত্র বুঝতে ভুলেছি, আমি ক্ষমা চেয়ে নেবো। আমার সেই হাইট রয়েছে, সেই লেভেল রয়েছে। বাংলায় বাণিজ্য নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি এবং আমি আপনাদের সঙ্গে রয়েছি তুলিকা রায়। আমার পাশে যে ভদ্রলোক বসে আছেন তাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আশা করি চিনতেও পারছেন। তার কারণ ঠিক 1 বছর আগে, অর্থাৎ 1 বছর 4 মাস আগে আরজি করে যে অভয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছিল, তার পরবর্তীতে লালবাজারে যাকে লক আপ বন্দি করা হয়েছিল এবং তার পরবর্তীকালে যখন অক্সফোর্ডে মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন একজন শুনতে পেয়েছিলেন, নিশ্চয়ই যখন চিৎকার করে একজন বলেছিলেন যে ইউ কিল্ড অভয়া, সেই ব্যক্তি ডক্টর রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত বেঙ্গল লিবার্টিতে। এবং প্রথম যে প্রশ্নটা, সামনেই রয়েছে নির্বাচন, বিধানসভা নির্বাচন, এবং যেখানে আইপ্যাক বলছে তাদের সমীক্ষা 154টা আসন পেয়ে আবারও চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসই সরকারে আসবে। যদি আসে তাহলে আপনি কি করবেন? চ্যানেলের নাম বেঙ্গল লিবার্টি, তা বেঙ্গল লিবার্টি তো সেলফ এক্সপ্লেনেটারি। বেঙ্গলকে লিবার্টি করার জন্য এমন কিছু করুন যে লিবারেশন অফ বেঙ্গল যাতে হয়ে যায় এই চ্যানেলের থ্রু দিয়ে, এরকম কিছু কাজকর্ম আপনারা করুন। হ্যাঁ, আমাকে যেটা প্রশ্ন করলেন, কটা আসন বললেন? 194টা। 194টা আউট অফ, তার মানে এটা মেজরিটি নিয়ে আসা প্রায়, তাই তো? আসলে প্রথমে হতাশ হব, অবভিয়াসলি ভীষণই হতাশ হব, ভেঙে পড়বো বলবো না, কারণ আই হ্যাভ নেভার গিভেন আপ অন এনিথিং। আমি কোনো কিছু ছেড়ে পালাইনি, অনেক কিছু ছেড়ে দিয়েছি ধরিনি বলে, কিন্তু যদি চ্যালেঞ্জ নিই সেটা ছেড়ে পালাইনি কখনো। এবারও হয়তো পালাবো না, আবার চেষ্টা করব, কিন্তু প্রথম রাত্রিটা খুবই কষ্টের থাকবে। আর আমার মনে হয় এই প্রেডিকশনটা খুব একটা সঠিক বলে আমার মনে হচ্ছে না। বরং আমি বলবো বেঙ্গল লিবার্টিকে আরেকটু টু ডাইভ বিট ডিপার ইন্টু ইট, ডিগ মোর ইন্টু ইট অ্যান্ড ফাইন্ড আউট দ্য এক্স্যাক্ট স্ট্যাটিস্টিক্স হোয়ার উই স্ট্যান্ড। আমরা কোন জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা আমরা একটু দেখে নিই, এটা আমাদের বোঝা দরকার। আর হলে তখন দেখা যাবে সেই সিচুয়েশানে, সেই সময়ে, সেই মুহূর্তের বিচার করব আমার কি করা উচিত, তখন সিদ্ধান্ত নেব। আচ্ছা, এই মুহূর্তে তো এখন একটা এসআইআর আবহ চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবার যে এলাকার থাকেন, সেই এলাকার বাসিন্দা আপনিও। তো একদিকে এসআইআর চলছে, সমীক্ষা বলছে বা দেখা যাচ্ছে, যেটা এখনো পর্যন্ত রিপোর্ট এসআইআর ইলেকশন কমিশনের অফিস থেকে, যেখানে 77 নম্বর যে ওয়ার্ড রয়েছে সেখানে অধিকাংশের নাম বাদ গেছে। হ্যাঁ, এটা শুনছি অনেক ওয়ার্ড থেকেই 77, আমি তো বোধহয় 72 না 73 ওয়ার্ডের, সেগুলো নাম অনেক বাদ গেছে, এগুলো শুনছি যাওয়ারই কথা। কারণ আমার ফ্যামিলি থেকেই তো প্রায় 15 জনের নাম, 20 জনের নাম বাদ যাওয়ার কথা, তারা সব মারা গেছেন, আমার বড় ফ্যামিলি। আর ওই ফ্যামিলি এই ফ্যামিলিতে গোলাবেন না, যদিও মানে পদবিটা একই, অনেক কিছু তফাৎ আছে, সেটা আপনাদের এইটুকু বোঝার মতো বুদ্ধি সবারই রয়েছে, জার্নালিজম করেন। ওই ফ্যামিলির সঙ্গে এই ফ্যামিলি গুলিয়ে কোনো লাভ নেই। আমার পরিবার অত্যন্ত সম্ভ্রান্ত পরিবার, সেখানে মোস্ট অফ দেম তারা হাইলি কমান্ডেবল পজিশনে কাজ করেছেন এবং বেশিরভাগ লোকই অত্যন্ত শিক্ষিত। সেইখানে ওই পরিবার এই পরিবার দুম করে মানে সে মুড়ি মিচিড়ি একদর করার দরকার নেই। আচ্ছা, বেঙ্গল লিবার্টি দর্শকদের জন্য, যদিও বা অনেকেই জানেন যে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ডে যখন গিয়েছিলেন, আপনি প্রথম যে প্রতিবাদ করেছিলেন, যদি সেই ঘটনাটা একটু বলেন। অনেক দিন হয়ে গেল তো, সেরকম করে আমি ওটা খুব একটা মনেও রাখিনি। ব্যাপারটা হচ্ছে যখন অন্যকে আক্রমণ করা হয় সেটা তো নিজের জন্য আনপ্লেজেন্ট। যে কোনো একটা যুদ্ধ যদি কখনো হয়, তোমার সঙ্গে যদি আমার যুদ্ধ হয়, রক্তপাত তো হবেই না। হয়তো আমি জিতলাম, কিন্তু রক্তপাতটা তো হবেই। যুদ্ধ মানেই রক্তপাত, এবং সেখানেই কিছু কাদা ছোড়াছড়ি, একটু নোংরামি জিনিসগুলো আমার খুব একটা পছন্দ হয় না। কিন্তু তখন মানে প্রতিবাদটা না করে উপায় ছিল না বলে কিছু কথা বলেছিলাম। এবং
কিছু প্ল্যাকার্ড দেখিয়েছিলাম, কারণ আমার মনে হচ্ছিল সম্পূর্ণ ভুল তথ্য দিচ্ছেন এবং মিথ্যা কথা বলা হচ্ছে দর্শকদের। ওইখানে ইংল্যান্ডের দর্শক যারা ছিলেন, বেশিরভাগই অবশ্য ওর টিমেরই, ওর সঙ্গে সব ধ্বজাধরা লোক ছিল, তারা সব বাবা করছিল, কিন্তু অন্য লোকেদের জন্য সেটা মিথ্যা কথা হয়ে যাচ্ছিল। সেই মিথ্যা কথাটা আমি স্ট্যান্ড করিনি, আমি সেটার প্রতিবাদ করেছিলাম। আমরা একটা খবর পাচ্ছি যে 7ই জানুয়ারি পুলিশের মধ্যে একটা গোপন মিটিং হয়েছে, যেহেতু ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা, তার সেই জায়গা থেকে যেহেতু অনেক মানুষের নাম বাদ গেছে, কার্যত বলা যেতে পারে ভবানীপুর কিছুটা ফাঁকা হয়ে গিয়েছে, সেই কারণেই কি মানে এই যে পুলিশের যেটা গোপন মিটিং তড়িঘড়ি শুরু হয়ে গেল, কিছু বলবেন এই বিষয়ে? আমার এই ব্যাপারে আমার খুব একটা আন্দাজ নেই, পুলিশের মিটিং কেন হয়, তাহলে তো মানে ওই সব জানতা তো আমি নই। যদিও এখন এইখানে সরকার থেকে আরম্ভ করে সবাই প্রায় সব কিছুই জানে, সেখানে আমার নিজেকে বেশ বোকাই মনে হয়, আমি তো দেখি অনেক কিছুই জানি না। বেসিক্যালি আমি মিউজিক আর মেডিসিন ছাড়া খুব একটা কিছু জানি না। এখন একটু ইতিহাস নিয়ে পড়াশোনা করছি, এখন একটুখানি দেখার চেষ্টা করছি আমাদের দেশের ইতিহাসটা কোথায় কোথায় কী কীভাবে ভুল শেখানো হয়েছে বা দেখানো হয়েছে। সেখানে পুলিশ কেন মিটিং করলো, এটা আমার এক্সপার্টিস নয়। এটা দীপাঞ্জনবাবু বলে যে আছেন না, দীপাঞ্জন চক্রবর্তী, ওই রকম ধরনের লোককে জিজ্ঞাসা যদি আপনারা করেন, ওরা খুব সুন্দর করে বলতে পারবেন। তবে একটা ভয় একটা রয়েছে, আমিও কিরকম একটা চেঞ্জ লক্ষ্য করছি, কারণ আমার চারপাশে, বাড়ির চারপাশে 50টা পুলিশ দিবারাত্র রাত জেগে সেই কিছু একটা রক্ষা করে, তা সে তাদের মধ্যেও একটুখানি চেঞ্জ যেন আমি লক্ষ্য করছি, কিন্তু সেটা ওপর কমেন্ট করা ঠিক হবে না, আমার ওটা নিয়ে খুব একটা জানা নেই। তবে একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি হচ্ছে, কারণ বহুদিন ধরে ধরো তুমি চুরি করে এসছো, এবার আমি সেটাকে প্রোটেকশন দিচ্ছি, চুরিটা ওপেন হয়ে গেছে, সিসিটিভি থাকবে, নানা রকমভাবে মেজারমেন্টস নেওয়া হবে ভোটের জন্য, নির্বাচন কমিশন অলরেডি জানিয়ে দিয়েছেন, সেখানে তো একটা ভয় লাগবেই না, যারা বিশেষ করে যারা চুরির ওপরেই দাঁড়িয়ে আছে। মিউজিক নিয়ে আপনি কথা বললেন, মিউজিক নিয়ে আমরা যতটা জানি আপনার সঙ্গে মান্নাদের একটা আলাদাই সম্পর্ক ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বারবারই বলে আসেন তিনি মান্নাদের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক রয়েছে। যদি একটু বলেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে মান্নাদের যে সম্পর্ক, যদি একটু বলেন। উনি আবার বলেছেন নাকি যে আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, সেটা আমি জানি না, এটা তো নতুন লাগলো। সম্পর্ক কিছু ছিল না, এটুকু বলতে পারি। আমার সঙ্গে মানে উনি আমাকে পুত্র স্নেহে লালিত পালিত করেছেন, আজকে 30 বছর হয়ে গেল, এবং মানে আমি ওনার একেবারে লিটারালি ক্লোজ ছিলাম। ওর পরিবারও অতটা ক্লোজ কেউ ছিল বলে আমার মনে হয় না। আমার সঙ্গে ওনার একটা সুরের একটা সম্পর্ক ছিল, আর আমাকে উনি কোনো কারণে, সেটা উনিই বলতে পারবেন, এখন তো আর উনি নেই, কোনো কারণে উনি আমাকে খুব পছন্দ করতেন, সেগুলো আমাদের খুব ক্লিক করতো। আমরা সিমিলার মাইন্ডেড পার্সোনালিটি ছিলাম, হয়তো আমার পার্সোনালিটিও খানিকটা ওর সঙ্গে ম্যাচ করতো। কাজে উনি যদি বলে থাকেন যে, অনেকেই এখন দেখি ইন্টারভিউ দেন, প্রচণ্ড চিনতেন, প্রচণ্ড ভালোবাসতেন, প্রচুর ঘুরেছেন, আমার মতো ভাই ওর সঙ্গে আমি ছায়া সঙ্গী ছিলাম। আমি মানে আমার স্ত্রী বলতে পারবেন, শিল সেকেন্ড দ্যাট, আমি কীরকমভাবে মান্নাদাকে ফলো করেছি, এবং কাকিমা বলতে পারতেন, মান্না কাকুর স্ত্রী বলতে পারতেন, আমি কীভাবে ফলো করেছি, কীভাবে রেকর্ড মেনটেন করেছি। আর ওই মেডিসিন আর মিউজিক দুটোই আমি আমার জীবনে প্র্যাকটিস করি। এখানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেটা বলে, ওকে বলে এভিডেন্স বেসড মেডিসিন। এভিডেন্স থাকবে তবেই সেই মেডিসিনটা প্র্যাকটিস করা যাবে। আমি তো অ্যানাস্থেশিয়া ইন্টেন্সিভ কেয়ার করতাম, ভেরি সিরিয়াস। মানে অ্যানালজি যদি জানতে চাও, এটা হচ্ছে ধরো আমি গোলকিপার, মানে ইফ ইউ ক্রস দ্যাট লাইন ইট গোজ ইন টু দ্য নেট, তাই না, খেলা শেষ। তা গোলকিপারের কাজ হিসেবে আমাদের খুব সিরিয়াস ডিল করতে হতো, এমার্জেন্সি মেডিসিন যে কোনো মুহূর্তে অ্যাপ্লাই করতে হতো অ্যানাস্থেশিয়ার সময়। সেইখানে এভিডেন্স বেসড মেডিসিন আমরা প্র্যাকটিস করেছি, আমাদের একদম মাইক্রো মিলিমিটারে মেজার করা সমস্ত ডোজ এবং অ্যাকশনস, সেইটা। এবং কিন্তু আমি ফলো করেছি মিউজিকেও এভিডেন্স বেসড মিউজিক। মানে একজন বলে দিল, উস্তাদ বড় গোলাম আলী খাঁ সাহেব দারুণ গান গাইতেন, ঠিক আছে, সেটা তো গল্প চলে আসছে, নিশ্চয়ই দারুণ গান গাইতেন, কিন্তু আমি সেই এভিডেন্সটা জোগাড় করেছি। বড় গোলাম আলী খাঁ সাহেব কী গাইতেন, আমি বিভিন্ন ওস্তাদদের ফলো করেছি, এবং সবচেয়ে ক্লোজ ফলো করেছি মান্নাদাকে, একটা এক্সেপশনাল জিনিয়াস। এবং আমার কাছে ওনার 150 ঘন্টা লাইভ রেকর্ডিং রয়েছে, 150 আওয়ার্স অফ লাইভ রেকর্ডিং, সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইটস ডেপথ, তাই না? আচ্ছা, এটা হয়েছে আমার প্রথম রেকর্ডিং, আমি শুরু করেছি 1978-এ। 1978-এ ক্লাস 8-এ প্রথম রেকর্ডিং করেছি, এবং সেইটা শেষ হয়েছে গিয়ে 2008 এবং 2010। তো এই যে কয়েক দশক ধরে রেকর্ডিং, এটা মিলে দাঁড়িয়েছে 150 ঘন্টা। আমি হিসেব করে দিই, 90টা লাইভ রেকর্ডিং আমি অলরেডি এডিট করে হার্ড ড্রাইভে ট্রান্সফার করে ফেলেছি। কাজে এতখানি সময় আমি ওনার সঙ্গে ছিলাম,
কিছু কিছু অবশ্য পেয়েছি। তা আপনি 150 ঘন্টা থেকে যদি 20 ঘন্টাও বাদ দেন কি 30 ঘন্টাও বাদ দেন, 100 ঘন্টা তো আমি ওনার সঙ্গে ছিলাম, রেকর্ডিং করেছি। আচ্ছা, আমি তখন 1 টাকা নিয়ে স্কুলে যেতাম, 5টা টাকা নিয়ে এনআরএস মেডিকেল কলেজে যেতাম, কাজে আমার কাছে সেরকম পয়সাও ছিল না যে আমি ওনার রোজ রেকর্ডিং করি। ওনার কিন্তু মাসে 6টা-7টা প্রোগ্রাম থাকতো উনি যখন এখানে থাকতেন। আমি তার প্রত্যেকটা দেখেছি, কিছু কিছু রেকর্ড করেছি, তাতেই ওই। তো সেই সময় আমি এদের কাউকে ধারে কাছে কোথাও দেখিনি। মানে আপনি যে ছায়াসঙ্গী বলছেন সে সময় কোনো সময়ই দেখেননি? না, কোনো সময় দেখিনি। এবং তারপরে যেটা রিপোর্ট মানে কিছু কিছু আছে ওনার, মানে দেখুন কতটা মিথ্যা, কতটা প্রহসনের উপর জিনিসটা দাঁড়িয়ে। আপনারা এতদিন তোমরা সবাই এখনো বুঝে ফেলেছেন, এবং দর্শকদেরও আমি বলবো আপনারাও নিশ্চয়ই জেনে গেছেন কতখানিকটা প্রহসনের ওপরে একটা আমরা দাঁড়িয়ে রয়েছি। মানে জাস্ট একদম মরীচিকা একটা চারিপাশে, কোথাও কোনো জল নেই, অথচ চারিপাশে সুন্দর মরুদ্যান দেখা যাচ্ছে, খেজুর গাছ ছায়া পড়ছে, সেটা নয়। এবং মানে কোনো সম্পর্কই ছিল না। এবং মানে ওইসব মান্নাদেকে চিনতে গেলে আরেকটা ফ্রেশ জন্ম দরকার যে কোনো মানুষেরই, তা নাহলে বুঝতে পারবেন না ওটা কী ধরনের লোক। তার কাছে এসে দুম করে তাকে চিনি, তার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। বলছেন মুখ্যমন্ত্রী যেটা বলেন যে তার সাথে মান্নাদের খুব ভালো সম্পর্ক, আপনি বলছেন যে কোনো সম্পর্ক ছিল না? আমার একদমই, তাহলে আমার জানা নেই। যদি উনি বলে থাকেন তাহলে ওনাকে আবার এভিডেন্স বেসড মিউজিক দিতে হবে, সি হ্যাজ টু প্রুভ। না, আমি আমার পাড়ায় প্রোগ্রাম করেছিলাম, মনেই যখন করালেন 1993-তে, তখন উনি খুব সম্ভবত স্পোর্টস মিনিস্টার। আমি এতটা ইম্পর্টেন্স ওকে দিতে চাই না, শি হ্যাজ রুইন্ড আওয়ার কান্ট্রি, তো আমি এতটা ইম্পর্টেন্স দিতে চাই না। কিন্তু সেই সময় আমরা ডেকে এনে ওনাকে, কাকুকে একটুখানি আটকে রেখে আর কি রাত্রিবেলা প্রোগ্রাম শুরু করেছিলাম হরিসিংহাজি রোডের ওপর, 23পল্লী দুর্গা মন্দির উল্টো দিকে প্রোগ্রাম হয়েছিল। এবং সেটার আমার লাইভ রেকর্ডিং আমার কাছে আছে, কিছু ছবিও আছে। তখন উনি এসেছিলেন, তখন ওনাকে যতটা যোগ্য সম্মান পাড়ার ছেলেরা দিয়েছিল, আমিও দিয়েছিলাম, আমার বাড়ি থেকেও সেই সম্মান দেওয়া হয়েছিল। পরবর্তীকালে সেই সম্মান উনি রক্ষা করতে পারেননি। মান্না কাকু অবভিয়াসলি আপনারা জানেন মান্নাদে কী স্ট্যান্ডার্ডে মানুষ ছিলেন, এবং সেই সম্মান রক্ষা করে উনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। কাজে দুটো মেলে না। সুকান্ত মজুমদার আপনার বাড়িতে গিয়েছিলেন সেই ভবানীপুর এলাকাতে? যেতে পারেনি। উনি আমার মাকে হঠাৎ এই অক্সফোর্ড কেলেঙ্কারি হওয়ার পরে ওরা কি করলো, ওরা আমাকে ওই রেজিস্ট্রেশন, আমার রেজিস্ট্রেশন কোথায় আছে, আমি কোথাও প্র্যাকটিস করছি কিনা, যা চোরামন বোচকার দিকে বলে না, হনুমানে কলাই চেনে, তা আমাকে তখন ওরা ভাবলো যে কোথায় কোন রেজিস্ট্রেশন নিয়ে কোন নার্সিংহোমে কোন হসপিটালে প্র্যাকটিস করছি। আমি অ্যাকচুয়ালি রিটায়ারমেন্ট নিয়ে এদেশে এসেছি, সো আই হ্যাভ হাং আপ মাই বুটস। একবার যদি রিটায়ারমেন্ট কেউ করে, সে তো রিটায়ার্ডের বাবা। আমি এখন পেনশন পাই, আমি ব্রিটিশ গভর্নমেন্টের কাছে পেনশন পাই সারা জীবন কাজ করার জন্য। কাজে আমি এখানে কোনো কাজই করি না, আমার কোনো ক্লিনিক্যাল ইনভলভমেন্ট নেই। বহু লোককে আমি ফোনে হেল্প করি, কিন্তু সেটা অফিসিয়ালি মানে ফি নিয়ে, যেটা মানে আমি কোনো প্রফেশনাল প্র্যাকটিস করি না। হেল্প অফকোর্স করি, তাদের গাইড করি। প্রতিদিনই কিছু না কিছু প্রবলেম ফেস করতে হয় কাউকে না কাউকে, আমাকে ফোন করলে আমি তাদের গাইড করে দিই, যথাযোগ্য জায়গায় পাঠিয়ে দিই। কিন্তু ওরা যেটা ডিগ আউট করতে চেষ্টা করেছিল, আমার রেজিস্ট্রেশন আছে কিনা, আমি রেজিস্ট্রেশন এখানে করেছি কিনা, আমার অ্যানাস্থেশিয়ার কি, আমার ক্রেডিবিলিটি, আমি কি প্র্যাকটিস করি, এগুলো আমি কি করি, কি করে এসেছি, সেটা বোঝা মতো বুদ্ধি বা বিদ্যা এবং তাদের সেই ইন্টেলিজেন্স লেভেলও নেই আমি কি করি বা সেটা বোঝার মতো, বা কী করে এসেছি, তাতে আমার কিছু যায় আসে না। তো আমাকে সেটা ডিগ আপ করে ওরা কিছু সুবিধা পায়নি। এইটা হয়তো ডক্টর মজুমদারের কাছে একটুখানি আশ্চর্য লেগেছিল। সুকান্তবাবু হঠাৎ ডিসিশন নিয়েছিলেন, ফোন করলেন যে আমি আপনার মার সঙ্গে দেখা করতে আসবো। তারপরে তো ওই কেলো হয়ে গেল, ওটা পুণ্যর মোড় থেকে তো ওনাকে এবং আমাকে সবাইকে তুলে নিয়ে পুলিশ চলে গেল। কাজে শেষ অবধি মার কাছে আসতে পারেননি, আজ অবধি আসতে পারেননি। কারণ আমি যে জায়গাটা থাকি ওইখানে আসাটা অ্যাপারেন্টলি একটু মুশকিল, মানে ওই জায়গাটায় কেউ আসতে চায় না। আর ভিআইপিরা কী করে আসবেন? পরবর্তীকালে শুভেন্দুবাবু ইচ্ছা প্রকাশ করেছিলেন যে আপনার মাকে দেখতে যাব আমি সব এমএলএদের নিয়ে। শুভেন্দুবাবু বলেছিলেন, সুকান্তবাবু বলেছিলেন, আশার হয়ে ওঠেনি শেষ অবধি, এখন অবধি কেউ এসে উঠতে পারেননি। তাতে কিছু যায় আসে না, মায়ের মতনই আছেন, বাড়িটা বাড়ির মতোই রয়েছে, আর চারপাশে পুলিশের আনাগোনাও সেরকমই রয়েছে। ওরা যদি কখনো আসেন তখন আসবেন। এই সময় কি মানে এখনো পর্যন্ত যেহেতু এই একটা ঘটনা ঘটেছে, আপনি প্রতিবাদ জানিয়েছিলেন, সে কারণে কি কোনোভাবে রোষের মুখে পড়ছেন আপনি? না, রোষের মুখে পড়িনি, সেইটাও সাহস নেই। অত সোজা নাকি রোষের মুখে আমাকে কী পড়বে? পুলিশরা যা কাজ করছে আমি সম্মানের সঙ্গে বলছি, তারা তো সব আমার থেকে জুনিয়র। কেউ একটুখানি অড বিহেভিয়ার দেখিয়েছিলেন, কিন্তু আলটিমেটলি সেগুলো টেকে নিয়ে এখন তারাই ভালো করে এসে কথা বলেন। আমি তো সে মিষ্টি হেসে সুন্দর করে কথা বলি, আমার তো কোনো অসুবিধা হয় না। রোষের মুখে একদম পড়ছি না, মিথ্যা কথা বলবো না, মিছে কথা বলে কোনো লাভ নেই। আমার মাও খুব আরামসে নিশ্চিন্তেই রয়েছেন, ওরা ওদের কাজ করছেন, আমি আমার মাতৃসেবা করার চেষ্টা করছি। আমি রোষের মুখে খুব একটা পড়ছি না। এখন ভেতরে কী প্ল্যান, পুলিশের গোপন বৈঠকে আমার বাড়িটা উড়িয়ে দেওয়ার প্ল্যান করেছে কিনা সেটা আমার জানা নেই। তো উড়িয়ে দিলে তখন আমি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেবো, যদি নিজে না উড়ে যাই।
আচ্ছা, একটা অন্য প্রসঙ্গ, সেটা হচ্ছে আপনি তো দীর্ঘদিন ধরে বিদেশে ছিলেন, বিদেশেই আপনি 30 বছর আপনি বিদেশে ছিলেন, লন্ডনেও ছিলেন। তো সৌরভ গাঙ্গুলির মেয়েও তো দীর্ঘদিন ধরে এখন সে বিদেশেই রয়েছে, লন্ডনে রয়েছে। কখনো দেখা হয়েছে, বা সৌরভ গাঙ্গুলিকে কেমন লাগে আপনার? প্রথম প্রশ্ন হচ্ছে, আমি লন্ডনে কাজ করেছি আমার মনে হয় 18 মাস, 18 মান্থস ওল্ড চার্চ হসপিটাল আর ওই হ্যারল্ডউড, দুটো হসপিটালের মাঝে আমি ওখানে কোয়ার্টার নিয়ে থাকতাম, ডক্টরস অ্যাকোমোডেশনে, খুব জুনিয়র অবস্থায়। ওই 18 মাস কাজ করার পরেই আমি নর্থ ওয়েস্টে চলে যাই। নর্থ ওয়েস্টটা হচ্ছে লিভারপুল, ম্যানচেস্টার, সাউথপোর্ট, ওখানে আমার জব। আর বাকি জীবনটা আমি পুরো লিভারপুল আর ম্যানচেস্টারের মাঝখানেই কাজ করেছি। বাড়ি তো আমার ওখানেই ছিল, আমি বাসিন্দা হিসেবে আমি লিভারপুলের বাসিন্দা, সেন্ট হেলেন্স বলে একটা ছোট্ট গ্রামে থাকতাম। আর সেইখান থেকে ট্রাভেল করেছি অল ওভার ইংল্যান্ড, সে একদম মানে আপ নর্থ নিউ কাসল অব্দি কাজ করেছি, আর ওদিকে সাউথে কেন্ট, ব্রাইটন অবধি কাজ করে এসেছি। ব্রাইটন, কেন্ট, ওইগুলো মানে সমুদ্র পোর্টে গিয়ে কাজ করে এসেছি, সমুদ্রের ধারে। আমি লন্ডনে খুব একটা ছিলাম না। আর যার কথা বললেন তার মেয়ে তো আমার মেয়ের চেয়ে অনেক ছোট, তাকে নিয়ে আমি কোনো আলোচনা করতে চাই না, আমি দেখিনি, আমি চিনি না। আর ওই ভদ্রলোকের ওপরও আমার রিজার্ভেশন আছে, আই ডোন্ট ওয়ান্ট টু, মানে আপনি ইভিনিংটা খারাপ হয়ে যাবে ওগুলো ডিসকাস করতে গেলে। কি ডিসকাস করবো, আমি খুব একটা চিনি না, আমার সঙ্গে সেরকম আলাপ নেই। দু একবার কথা কাটাকাটি হয়েছিল, টেক্সট কাটাকাটি। আমার আমার পছন্দ হয়নি, ফ্রিকোয়েন্সিটা এক হয়নি। আমার মনে হয় যেটা দেখা যাচ্ছে, যে সম্মান পাওয়ার জায়গায় ওকে মানুষ রেখেছিল, সেই সম্মান পাওয়ার নয়। বহু জায়গায় বহু ডিসক্রিপেন্সি আমার চোখে পড়েছে। নট এ ট্রান্সপারেন্ট ক্যারেক্টার, সোজাসাপটা লোক নয়। এবং আমার সামনে তো 5 মিনিটও কথা বলতে পারবে না, বিকজ হি হ্যাজ গট মেনি ফেসেস, মেনি মাস্কস টু ওয়্যার। আই ডোন্ট ওয়্যার এনি মাস্ক। আপনারা যেটা দেখছেন, যেটা শুনছেন, সেইটাই আমার। এটা কেন হঠাৎ, মানে এক একটা যে মুখোশ আপনি যেটা বলছেন, মাস্ক, মেনি ফেস, কেন? কারণ আমি শুনেছিলাম এখন যারা বিরোধী দল, তাদের সঙ্গে ওর ঘনিষ্ঠতা ছিল। তার আগে সিপিএমের সঙ্গে সিপিএম আমলের ঘনিষ্ঠতা ছিল। হ্যাঁ, সেইখান থেকেও বুদ্ধবাবু যখন সিএম ছিলেন, সেখান থেকেও কোচিং সেন্টার, সেন্টার, অনেক রকম ভাওতাবাজি করে অনেক রকম অ্যাডভান্টেজ উনি জোগাড় করেছেন। সেই অ্যাডভান্টেজ জোগাড় করে কিন্তু ইন্ডিয়াতে টিকে থাকতে পারিনি। আপনারা যদি সেরকম আবার দেখেন, অল ইন্ডিয়া বেসিসে যেটা মহেন্দ্র সিং ধোনির যে পজিশন, রাহুল দ্রাবিড়ের যে পজিশন, যেটা সচিন তেন্ডুলকারের পজিশন, ইভেন ভিভিএস লক্ষ্মণ বা ওই ধরনের প্লেয়ার, সেই পজিশন কিন্তু ওই ভদ্রলোকের নেই। এবং হি হ্যাজ ফলেন শর্ট অফ লট অফ প্রিন্সিপালস। আর এমনি রাস্তায় যেগুলো দেখা যায়, সেগুলো তো আন্ডারগার্মেন্টসের বিজ্ঞাপন হিসেবে এদিক ওদিক সব কিছুরই একটা বিচ্ছিরি এক্সপ্রেশন, নট ইভেন আ গুড মডেল, আই উড সে। ব্যাটিংটা আমি ঠিক ভুলে গেছি, ব্যাটিং এককালে নিশ্চয়ই ভালো করতেন, নিশ্চয়ই কয়েক হাজার রান যখন করেছেন টেস্টে, ওডিআই জিতেছেন, জামা খুলে উড়িয়েছেন লর্ডসে, তখন ভালো তো নিশ্চয়ই করতেন। আমার কোনো দিনই ওই খেলা ভালো লাগেনি। এবং এখন ক্যারেক্টারটা এক্সপোজড হয়ে যাওয়ার পরে আই হ্যাভ ডিলিটেড দোজ থিংস। আমার আলাদা করে কিছু বলার নেই, ইজ নট মাই কাপ অফ টি। মানে আপনি বলতে চাইছেন যে সৌরভ গাঙ্গুলি শুধুমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করার জন্যই বিভিন্ন দলে যেতেন, কখনো বামফ্রন্ট, কখনো টিএমসি, কখনো বিজেপি, এরকম? আমার সেটাই ডায়াগনোসিস। কারণ কদিন আগে দেখলাম না, স্পেনে গিয়ে, যার ফুটবল সম্বন্ধে কোনো আন্দাজ নেই, দেখলাম একটা বল নিয়ে এরকম স্টেজে কী করছে, হি কান্ট ইভেন গ্রিপ এ বল। স্পেনে গেছে, লা লিগা রোজ ফলো করে কিনা সেটাও তো আমি জানি। আমি যেমন ব্রিটিশ প্রিমিয়ার লিগ ফলো করি, আমি বান্ডেলস লিগা ফলো করি জার্মানির, আমি কোপা আমেরিকার কিছু ফুটবল ম্যাচ দেখি। আমাকে এক্ষুনি, আমি লিভারপুলের সাপোর্টার, বাট আমি ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল এবার লিগ জিতবে, ম্যানচেস্টার সিটি বারবার গিয়ে সব দেখে এসেছি। আমি স্পেনে গিয়ে বার্সেলোনা স্টেডিয়াম দেখে এসেছি, ম্যাড্রিডে অবশ্য যাইনি। আমি পর্তুগালে গিয়ে ওদের স্টেডিয়াম দেখে এসেছি। আমার যেমন একটা ইন্টারেস্ট আছে, কিন্তু ওটা যে সব ধরনের লোকের সঙ্গে স্টেজে উঠে যে ধরনের অ্যাটিচিউড, আমার পুরোটাই কিরম, মানে একটা নিজের স্বার্থ চরিতার্থ করার মতো। আর পার্সোনালিটি কখনো মনে হয়নি যে ফুটবল ভালোবাসে সে ফুটবলের জন্য জান দেবে। আমি এখন এই বয়সে আমি রাত্রি 1:30 অ্যালার্ম দিয়ে উঠে 2টোর সময়, 2:15 সময় লিভারপুলের খেলা থাকে। ইভেন ম্যান সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, চেলসি সবার খেলা আমি দেখি। 1:30 সময় অ্যালার্ম দিই, আলাদা ঘরে শুয়ে থাকি যাতে আর পরিবারের কারোর ডিস্টারবেন্স না হয়। সেই অ্যালার্ম দিয়ে উঠে আমি খেলা দেখি, তবে তো ফুটবল প্যাশনটা, তাই না? এখন এই যে অ্যাশেজ সিরিজ চলছে, আজকে 4th ডে, এখন গিয়ে হাইলাইটসটা পুরো দেখবো, পুরোটা দেখা যায় না, হাইলাইটসটা পুরো দেখবো, বসে দেখবো। তো সেটা তো স্পোর্টস ইন্টারেস্ট। আমার মনে হয় না ওইরকম ধরনের ক্যারেক্টারের কোনো ইন্টারেস্ট বা অন্যের জন্য কিছু করার, ভালো করার মানে সেই রকম ফিট মনে হয় না, আউটফিটটা সেরকম মনে হয় না দেখে। এটা আমার ডায়াগনোসিস। এটা ডায়াগনোসিস রং হলে আমি মানে মেনে নেব, কিন্তু এখন অবধি যা মনে হচ্ছে আমার ডায়াগনোসিসটা ঠিক। এবার বেঙ্গল লিবার্টি থেকে বলবে, তোমরা লিবারেশন করবে, করে আমায় জানাবে আমার ডায়াগনোসিসটা ঠিক ছিল কিনা।
আমার আরেকটা প্রশ্ন, যেটা আপনাকে প্রথমেই করেছিলাম, যে যদি আবার ওই চতুর্থবারের জন্য তৃণমূল সরকার আসে, তাহলে আপনি কি করবেন? যেহেতু আপনি 30 বছর ধরে বিদেশেই ছিলেন, তাহলে কি আবারও সেই বিদেশেই ফিরে যাবেন? আমি সেইটা এখনও ভাবিনি। এই প্রশ্নটা মানে আপনি আমার লিড দিচ্ছেন আমি পালাবো কি না, তুমি আমার লিড দিচ্ছ। হ্যাঁ, আমি পালিয়ে যাবার লোক নই। বাংলায় নিয়ে আসবে বাণিজ্য, আর সেই কারণে এই বাণিজ্যের জন্য সৌরভ গাঙ্গুলিকে প্রয়োজন হলো, তার স্টিল প্ল্যান্ট। বাংলায় বাণিজ্য, এই কথাটা আমাকে কিন্তু বছরে একবার শুনতেই হয়। কোথায় বলো তো, তুমি বলো। লক্ষ্মীর পাঁচালিতে ওই সদাগর গেল, সাতটি ডুবে গেল, সিন্নি দিল, আবার উঠে পড়লো, চলে আসলো, এইরকম ধরনের চলছে। আমরা তো লক্ষ্মী পাঁচালি খুব ভক্তিভরে শুনি, আমিও শুনি, সিন্নিটা খাওয়ার জন্য ওয়েট করি। তো সেই রকম বাণিজ্য নিয়ে আসবে, কে নিয়ে আসবে? বাণিজ্য কে আনবে বাংলায়? আর তা যে আমার কাছে ধরো বা কয়েকশো হাজার কোটি টাকা আছে, হোয়াই দ্য হেল শুড আই স্পেন্ড ইন বেঙ্গল? এই রাস্তা দিয়ে একটা গাড়ি চালানোর পরে কেউ এখানে বাণিজ্য করবে? এইখানে গিয়ে একবার গ্রামে গিয়ে সন্দেশখালির কেসটা দেখার পরে কেউ বাণিজ্য করবে তোমার মনে হয়? কোনো বাইরের কোনো লোক সেখানে কাজ করবে? কোনো ডাক্তার কাজ করতে আসবে? যারা করেছে দুর্ভাগ্য, যারা পালাতে পারছে না তারা ফেঁসে গেছে। বাকি এখানে কেউ কাজ করতে আসবে? কেন কাজ করতে আসবে? পাগল না মাথা খারাপ? আর ওই এয়ারপোর্ট থেকে আরম্ভ করে শ্মশান ঘাট অব্দি শুধু একটা মুখ দেখতে দেখতে, মাই গড। সৌরভ গাঙ্গুলি স্টিল প্ল্যান্ট, এটা শুনেছি, এটা নিয়ে আমার সঙ্গে একবার, সেটা পার্সোনাল লেভেলে, বাট ইয়া উই হ্যাড আ ফিউ এক্সচেঞ্জ অফ টেক্সটস অ্যান্ড সাডেনলি হি পিকড আপ, আই ডোন্ট নো মানে ওয়েদার হি গেটস, আপনার সঙ্গে কথা হয়েছে? আমার সঙ্গে টেক্সটে ডাইরেক্ট কথা হয়েছে, তখন ওইটা নিয়ে হ্যাঁ কি কথা হয়েছে একটু বলা যাবে? কথা হয়েছে কি আমার মনে নেই, আমি কি আর মুখস্থ করে বসে আছি? আমি কাকুর গানটা মনে রাখবো, রফির গান মনে রাখবো, মানে কি এই সব নিয়ে আর কি, এই শিল্প নিয়ে। হি ওয়াজ ভেরি আপসেট, আই শোড হিম সাম প্ল্যাকার্ডস না, 1 টাকায় 300 একর জমি, এটা আমার জানা ছিল। তার আগে বুদ্ধবাবুর কথা যেটা বললাম, বা বিজেপির সঙ্গেও খুব ক্লোজে এসে তখন হার্ট অ্যাটাক হয়ে গেল, বা দেবী সেটি দেখতে চলে আসলো, এসব নটঙ্কি অনেক হয়েছে, এসব হয় অনেক। সেই সব সময় কী হয়েছিল কেউ তো জানে না, ক্লোজ ডোরে হয়ে গেছে, ছেড়ে দাও, সেটা কনফিডেন্সিয়াল ব্যাপার। তারপরে স্পেনে ফুটবল, এইখানে ওই ঘন্টা বাজিয়ে লাল বল নীল বল বাংলাদেশি প্লেয়ার, এগুলো তো সব দেখে আসছি। এগুলো তো সব বাণিজ্য আনার জন্য কোনোটাই সাফিসিয়েন্ট নয়। তাই স্টিল প্ল্যান্ট নিয়ে আমি প্রশ্ন করেছিলাম, বলেছিল 3,000 না 30,000 কি একটা লিখেছিল আমার টেক্সট, আমি এমপ্লয় করব। তা আমি ওকে টেক্সট ব্যাক করেছিলাম 3টে না 30টা আমার খেয়াল নেই, যে ওয়েন এভার ইউ এমপ্লয় দিস, আই এম গোইং টু কল all the channels I know and I am going to launch an unconditional apology that I mistook your character. আমি তোমার চরিত্র বুঝতে ভুল হয়েছে, আমি ক্ষমা চেয়ে নেবো। আমার সেই হাইট রয়েছে, সেই লেভেল রয়েছে, আমি বলবো আমার ভুল হয়েছিল। আপনি কি এর আগে কখনো সৌরভ গাঙ্গুলিকে নিয়ে কোনো জায়গায় বলেছিলেন কোনো কথা তার বিরুদ্ধে? ওই 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 একটা মানে ওই কেলগ কলেজের গলিতেই ওই পোস্টার দিয়েছিলাম আমি, সেটা হয়তো তোমরা দেখোনি, সে আমি পাঠিয়ে দিতে পারি তোমরা যদি চাও। পোস্টার কেউ কোথায় তুলে রেখেছিল আমি জানি না, কোনো বন্ধুর কাছে আছে কিনা। আমি ওর নামে পোস্টার করেছিলাম, ওই 1 টাকায় 300 একরের জমির শিল্প স্টিল প্ল্যান্ট কোথায় গেল, এটা আমি প্রশ্ন করেছিলাম। সেই প্রশ্নতেই হি টেক্সটেড মি ব্যাক। আমার একটা রিমোট সোর্সে ওর সঙ্গে একটু আলাপ ছিল, আমার এক কাকার থ্রু দিয়ে ওর সঙ্গে একটু আলাপ ছিল। অ্যান্ড তুমি সেই? আমি বললাম হ্যাঁ আমি সেই। তো ও হি নিউ ইট ভেরি ওয়েল। তা আমি ওকে বলেছিলাম যে আমি ক্ষমা চাইবো, সেই ক্ষমতা এখন চাওয়া হয়নি। ও যদি সে 3টে লোক, তোমরা যেদিন এসে বলবে যে ডাক্তারবাবু সেদিন সন্ধ্যাবেলায় বললেন যে ও একটা 2 নম্বরই লোক, এখন তো 3,000 লোককে এমপ্লয়মেন্ট দিয়েছে, আমি হাত জোর করে ক্যামেরার সামনে ক্ষমা চাইবো। ভাই আমার অন্যায় হয়ে গেছে, বুঝতে পারিনি। আমার কখনো তো মিস ডায়াগনোসিস 30 বছরে হয়নি, এই ডায়াগনোসিসটা আমার ভুল হয়েছে, হতে পারে, একটা ভুল তো হতেই পারে, ইট ইজ অ্যালাউড। তার জন্য তো কারোর প্রাণ যায়নি, আমি ক্ষমা চেয়ে নেবো। আচ্ছা, এর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে আমাদের রাজ্যে এসেছিলেন, অমিত শাহ, তিনিও কাটমানি জন্য, যেহেতু শিল্প নিয়ে কথা হচ্ছে, শিল্প তো অনেকেই মানে অনেক শিল্পপতি আসতে চাইছেন না, এখানে বিজনেস করতে চাইছেন না। অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও বলছেন যে কাটমানির জন্য এ বাংলাতে অনেক সমস্যা হচ্ছে। কাটমানিটা মানেই তো খুব মিষ্টি ভাষায়, ছড়ার ভাষায় তোলামূল, তাই না? তোলা, চারিদিকে তো তোলা হচ্ছে এখন। তোলা তো যে একটা চপের দোকান দেবে, এই চপ শিল্প, আমি তো একটা চপ শিল্প, এখন রিটায়ার্ড মানুষ, আমি চপ শিল্পও ভেবে দেখেছি, 2-4টে মেয়েটে আছে, তাদের একটুখানি ফাইন্যান্স করে দিলে যদি চপ শিল্প। কিন্তু ওরা বলছে ডাক্তারবাবু 200 টাকার বিক্রি করলে 100 টাকা তো তোলামূলকে দিতে হবে। হ্যাঁ, বাড়ির ঘরে একটু ইট পড়লে সঙ্গে সঙ্গে বাইক চালিয়ে, ওই যে আছে না হাত কাটা জামা, লাল চুল, কানে দুল, হ্যাঁ মোরগের মতো চুলের ডিজাইন, ওগুলি সব এসে তো দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে তাদের কাটমানি চাইবে। এখন তো এটা স্বভাব হয়ে গেছে, সেটা তো সবাই জানে। আমার তো মনে হয় এই কাটমানির জন্য কেউ এখানে ইনভেস্ট করবে না। অমিত শাহজি তো দেশের স্ট্রংগেস্ট পসিবল পার্সোনালিটি, উনি নিশ্চয়ই জানেন। তবে আমার এটাও অভিযোগ আছে,
পুরো বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে হোয়াই দ্য হেল আর দিস পিপল আউট। আবার তো কিছু কিছু ছাড়া পেয়ে, হ্যাঁ, তারা কোর্টের ছিদ্র দিয়ে গলে ওই যে রোগা মতো ভদ্রলোক 100 কোটি টাকা বিছানার তলায় আবার এসে তো বসে আছেন চেয়ারে, 3টে চেয়ার লাগে বসতে, উনি তো গিয়ে আবার বসলেন, ছাড়াও পেয়ে গেলেন। এখন এগুলো তো বিচার, এই শুনছি কয়লা, গরু, ছাগল, মুরগি, হাঁস, ইঁদুর সবই চুরি হয়েছে। চুরিও হয়, সুপ্রিম কোর্টে যায়, কপিল সিব্বালের মতো লোক যায় কয়েক কোটি টাকা নিয়ে, কি একটা হাউ 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 করে বলে, আই ডোন্ট নো হাউ হি স্ট্যান্ডস ইন দ্য কোর্ট অ্যান্ড এভরিবডি গেটস বিটেন বাই হিম। হাউ 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 করে বলে, চন্দ্রচূড় ওখান থেকে একটু ইশারা করে দিলেন, সবই তো, অভয়ের খুনটাও তো ঢেকে গেল। এগুলো যখন শাস্তি হবে তখন দেখা যাবে হোয়াই দ্য হেল আর দিস পিপল আউট। যদি কেজরিওয়ালের জেল হতে পারে, হেমন্ত সোরেন যদি জেলে যেত, বহু লোককে তো অন্য জায়গায় শায়েস্তা করে দেওয়া হয়েছে, বিজেপি করেছে। তো ওয়েস্ট বেঙ্গলটাকে নিয়ে কী প্রবলেম, আমি তো এটাই বুঝতে পারি না। নেতৃত্বের কাছে তো এটাই আমার প্রশ্ন। আমাকে যদি বিজেপির মানে নেতারা আমার সামনে আমি যদি তাদের পাই, তাদের তো বলবে আপনারাই বা কী করছেন মশাই এটা, তখন তারা মুখ চুন করে বলবে হাতে এনাফ এভিডেন্স নেই। তা সেটা তাহলে সেন্ট্রালে যাও, গিয়ে বলো, তাই এই ইলেকশন তো এরভাবে যেটা সম্ভব নয়। সেটিং তথ্যটা তো আমি নিজেই, আমার বন্ধু বান্ধব, আমার স্ত্রীর কাছে আমি মুখ দেখাতে পারি না। আমার স্ত্রী তো বলে দেয় সেটিং তথ্য, তুমি কি এসব করে ফালতু গলা ফাটিয়ে চিৎকার করছো, এই করছো, কোনদিন নিজে মানে মার খেয়ে মরবে লোকের কাছে। আমরা মার খেলে খাবো, সেটিং তথ্যটা আমি কি করে স্ট্যান্ড করবো? যে 4টে লোক চুরি করেছিল, 3 জনের জেল হয়েছে, তুমি বাইরে, আমি কি করে বুঝবো? তাহলে তখন তো বলবেই তোমার সঙ্গে আমার সেটিং আছে, তুমি কি করে জেলের বাইরে, এটা কেন ধরছে না সেটা ওরাই জানে। আমি তো ভাই লটা আর বুঝি না, মানে তৃণমূলে যেমন সবাই সব জানে সব বোঝে, আমি তো আবার কিছুই বুঝি না। ওই যে বললাম মেডিসিন মিউজিক ছাড়া খুব একটা কিছু বুঝি না। এখন এর মধ্যে কি হচ্ছে আমি কি করে বুঝবো? তোমরা এটা বের করো, তোমরা মানে ইনভেস্টিগেট করো, করে বের করো এটা কেন হচ্ছে না। সুপ্রিম কোর্ট অবধি পৌঁছতে হবে যে তোমরা কেন সাজা দিচ্ছ না। আর কি বলবো বলো তো? গত 4 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে এই চুরির প্রবণতা বা বিভিন্ন জায়গায়, শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে স্বাস্থ্যক্ষেত্র, বিভিন্ন জায়গায় দুর্নীতি এবং কারোর বান্ধবীর বাড়ি থেকেও টাকা পাওয়া যাচ্ছে। কিন্তু পরবর্তীকালে আপনি যেটা বলছিলেন যে একের পর এক যারা গ্রেফতার হয়েছে, বিধায়ক, মন্ত্রী পদে যারা ছিলেন, তারা ছাড়া পেয়ে যাচ্ছেন। এই যে জায়গা, এবং অভয়া নিয়েও আমি অবশ্যই আসবো আপনার কাছে, এই যে জায়গা, সেই জায়গায় কি যারা গ্রেফতার হয়েছে তারা যে ছাড়া পেয়ে যাচ্ছে, মানুষ কি আইনের প্রতি যে ভরসা সেটা কোনোভাবে হারিয়ে ফেলছে? আমারও তাই মনে হয়, আমারও তাই মনে হয়। কিন্তু এই যে এইটাই তো সেটিং তথ্য, লোকে তো আর অত ভেঙে ইন্টারভিউ করছে না। চাটা দিয়েছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংকস ফর দ্য টি। এখন ব্যাপারটা হচ্ছে এইটাই তো সেটিংয়ের তথ্য। একটা দুটো লোক বারবার বেঁচে যাচ্ছে। একটা কথা ভাবো তো, আজকে আরজি করে ওইভাবে একটা সুপার স্পেশালিটি হসপিটাল, নামে সুপার স্পেশালিটি তো মানে কি বলবো, মানে অনেক সময় ইনঅ্যাপ্রোপ্রিয়েট আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ জিভে চলে আসে, যেটা আমাকে সংযত হয়ে আটকাতে হবে। সুপার স্পেশালিটি হসপিটাল এগুলো তো কোনো মানে হয় না। ওইখানে একটা মেয়ে আজকে তছনছ হয়ে গেল। এমন নয় যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, পা ফসকে পড়ে গেছে, কি বিষ খাইয়ে দিয়েছে, বোঝা যায়নি। বডিটা নিয়ে গিয়ে ওইভাবে পুলিশ রেজিমেন্ট দাঁড়িয়ে একটা তথ্য লোপাট হয়ে গেল আজ অবধি। কী করে ভাই তুমি মানুষ হয়ে কী করে অভয়ার মা বাবাকে মুখ দেখাবে? আমার সঙ্গে ওদের যথেষ্ট সম্পর্ক আছে, আমরা কথা বলি, আমি ওদের পাশে গিয়ে দাঁড়াই, কিন্তু দ্যাট ইজ নট এনাফ। ওর বাড়িটা শূন্য হয়ে গেছে। একটা রকম ব্রিলিয়ান্ট মেয়ে, যে কিনা বছরের মধ্যে তার কেরিয়ারটা কোথায় চলে যেত, সে আজকে হারিয়ে গেল। কি হয়েছে? 7 দিন 10 দিন পেয়ে ইমিডিয়েট এগুলো ক্র্যাকডাউন করা উচিত না? আমি তো ভাই বলবো, ওই যে সন্ন্যাসী মানুষ যোগী আদিত্যনাথ আমার মোস্ট ফেভারিট। ও এত সোজা সবটা হিসেব, ওর কিছু নাথিং টু লুজ, হি ডাজন্ট ওয়েট ফর পলিটিক্স, হি টেক্স দ্য অ্যাকশনস। এখানে কেন হচ্ছে না? এটা কিন্তু একটা ইলেকশনের আগে এইটার জবাবদিহি করতে হবে। তা নাহলে মোদিজিকে, উইথ ডিউ রেসপেক্ট, I love him, I like him, I respect him too. All these people need to sort these things out. Otherwise, the question will always be there. কদিন আগেও সাংবাদিকরা 2-1 হলো প্রশ্ন করেছেন যে এটা কি হলো, সেটিং তথ্যটা আপনাকে তো বলতে হবে। চার্জশিট শুনছি নাকি ফেব্রুয়ারিতে হবে, কে একটা বললো ফেব্রুয়ারিতে ফাইনাল চার্জশিট আসছে, তখন দেখব। কিন্তু একটা প্রশ্ন, মানে যেহেতু এই অভয়ার সময় আমি তো প্রত্যেকটা দিন সেখানে ছিলাম, এই অভয়া নিয়ে যখন পুরো গোটা, শুধু রাজ্য না, গোটা দেশ এবং বিদেশ থেকেও বহু মানুষ এসেছিলেন এটাকে সাপোর্ট করতে, হঠাৎ করে এমন কি হয়ে গেল যখনই স্বাস্থ্য ভবন থেকে সেটা পুরোপুরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা হলো, তারপরে তারা ধর্মতলায় গেল, তারপর থেকে এমন কি হলো যেখানে দাঁড়িয়ে পুরোপুরি একজনের ওপরে দোষ দিয়ে দেওয়া হলো, এই সঞ্জয়ের ওপরে, বাকি সবাই ছাড় পেয়ে গেল? সেই দোষটাই আমি একজনের উপর বা দুজনের উপর দেবো কি করে? ছেলেগুলো তো বোকা,
যারা ডাক্তারি করেছে, যা করতে গিয়ে ওইখানে যারা উপোস করেছে, এই যে কি যেন বলে অনশন করেছে, হ্যাঁ প্রচণ্ড গলা ফাটিয়ে চেঁচিয়েছে, আমি দেখে আমার ডায়াগনোসিস আবার আই মে বি রং, আই এম গ্ল্যাড টু অ্যাকসেপ্ট মাই মিস্টেক ইফ ইটস আ মিস্টেকেন থিং। ওদের ডাক্তারি হবে না, ডাক্তারি ওদের হবে না, দে আর অলরেডি ইন এ বিগ ট্রাবল। এইখানে ডাক্তারি করা আরও মুশকিল হবে, কারণ খানিকটা হলেও ওইসব ওই তোলামূল তৃণমূল গুন্ডাদের বিরুদ্ধে কথা বলেছে। তো ডাক্তারি করতে গেলে একটা গভর্নমেন্টের চাকরি, প্র্যাকটিস করা, এগুলো তো হিউজ জব। ওই জন্য আমি এখানে এসে দেখেছিলাম অভয়ের কাণ্ডর পরে আমি ডিসিশন নিয়েছি যে আমি জীবনে এই দেশে প্র্যাকটিস করবো না, আমি এই দেশে প্র্যাকটিস করব না, এটা আমার ফাইনাল ডিসিশন। একটা পেশেন্টকেও আমি গায়ে হাত দেবো না প্রফেশনালি। তা ওদের তো কেরিয়ার চৌপাট হয়ে গেল। ওরা এখন পরবর্তীকালে আমার যেটা মনে হচ্ছে ওদের বিরাট একটা ব্যাংক ব্যালেন্স উঠেছে, কোথা থেকে টাকা ফান্ডিং নিয়েছে, এগুলো তো সবই ডুবিয়াস না। আর সবচেয়ে বড় কথা, আমি দায়ী করব ইডি সিবিআইকে, কারণ ইডি সিবিআইকে আমি পরিষ্কার বলছি তারা গভর্নমেন্টের হতে পারে, দে হ্যাভ প্রুভড দেমসেলভস টু বি জিরো। দে হ্যাভ টু, কিছু না কিছু প্রমাণ কোথাও ছিল। কামন, আমি প্রচুর সিরিয়াল দেখি, হ্যাঁ আমাদের এখানে সফিস্টিকেটেড টেকনিক নেই, আমাদের এখানে শার্লক হোমস নেই, আগাথা ক্রিস্টির মতো ব্রেন নেই, ঠিক আছে, কিন্তু স্টিল উই হ্যাভ এনাফ। সেইটা এসব বড় বড় লোকেরা এসে এখানে সেই স্বাস্থ্য দপ্তরে আমিও তো হেঁটেছি, আমার তো একটা শু রিপ্লেস করতে হয়েছিল, সোল উড়ে গেল তোমাদের সঙ্গে হাঁটতে গিয়ে গিয়ে বুঝলাম এটা একদম দেয়ালে মাথা টোকা, ব্যাঙ্গিং এগেনস্ট দ্য রক, ইট টুক নো এফেক্ট। এরা কোনো রকম কিছু প্রমাণ দিতে পারেনি, কাউকে আটক করতে পারেনি, একটা আর্ধেক গাধা, আর্ধেক মাতাল, আর্ধেক লম্পট একটা লোককে ধরে জেলে ঢুকিয়ে তার নামে দিয়ে দিয়েছে। হোয়ারাজ যেখানে দেখা যাচ্ছে সে সারা দেহে আঘাতের চিহ্ন, ওই মেয়েটাকে ছত্রভঙ্গ রয়েছে বহু লোক মিলে, 4-5টা ডিএনএ রয়েছে, সেসব প্রমাণ কোথায় গেল সেটা সেন্ট্রাল গভর্নমেন্টকে সর্ট আউট করতে হবে। তা নাহলে এই ইলেকশনটা যেখানে ক্যাচ ওপরে উঠে রয়েছে ওই ক্যাচটাও ধরা মুশকিল হয়ে যাবে, ওই পেনাল্টিটাও আটকানো মুশকিল হয়ে যাবে। একেবারেই, তার কারণ হচ্ছে গত 30 বছর ধরে তিনি বিদেশে কাজ করে এসেছেন এবং এই মুহূর্তে তিনি ভবানীপুরের বাসিন্দা রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়, এবং তিনি এই দেশে বা এই বাংলায় প্র্যাকটিস করতে চাইছেন না। ইতিমধ্যেই সামনে রয়েছে নির্বাচন এবং এই নির্বাচনের পরেই দেখা যাবে যে তিনি আদৌ, যে প্রশ্নটা আমরা করেছিলাম যে তিনি এই বাংলা এদেশে থাকেন নাকি আবার বিদেশে পাড়ি দেন। এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন বেঙ্গল লিবার্টি। এই চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। www.bengalliberty.com আপনাদের জন্য সমস্ত খবর সাজানো রয়েছে। স্বাধীন, কাছেহীন, গেরিলা সাংবাদিকতার পাশে থাকুন।